সকলকে ধন্যবাদ জানাই অনন্যা টিভির পক্ষ থেকে। অনন্যা টিভির পক্ষ থেকে প্রত্যেকে ধন্যবাদ জানাই। এবং আর একটা কথা বলতে চাই, আমাদের যে দুর্গা পুজো গেল, হ্যাঁ, খুব বাঙালির খুব আনন্দদায়ক এবং খুশির উৎসব। এই উৎসবের পরবর্তী পর্যায়ে যে বিজয়া দশমী, সেই বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। জানিয়ে একটা বিষয়ে কিছু কথা বলতে চাই। সেটা হলো, বর্তমান সময়ে বেকার সমস্যা, এটা একটা আমাদের বার্নিং ইস্যু, জ্বলন্ত সমস্যা। এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া খুবই কষ্টকর, কিন্তু পাওয়া যেতে পারে যদি সাধারণভাবে কয়েকটি বিষয়ে গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করা যায় এবং আমরা যদি আন্তরিকভাবে সকলে চেষ্টা করি, নিশ্চয়ই এর একটা পথ বা উপায় পাওয়া যাবে। বর্তমান সময়ে বেকার সমস্যা একটা বিরাট বড় সমস্যা। প্রচুর ছেলে মেয়ে, দিনের যত দিন যাচ্ছে বেকার সমস্যা বেড়ে যাচ্ছে। প্রচুর ছেলে মেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস এবং টেকনিক্যাল লাইনে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার প্রভৃতি। কিন্তু পড়াশোনার পরবর্তী পর্যায়ে তাদের যে চাকরি পাওয়ার কথা, সেই চাকরি কিন্তু পাচ্ছে না। সেটা যে কারণগুলো, সেই কারণগুলো আমাদের বেশিরভাগ কারণ আর্টিফিশিয়াল, অর্থাৎ সৃষ্টি করা হচ্ছে। সেটা বিভিন্ন স্বার্থে, সেটা দলীয় স্বার্থে হতে পারে, সেটা ব্যক্তি স্বার্থে হতে পারে, সেটা রাষ্ট্রীয় স্বার্থে হতে পারে, কিন্তু হচ্ছে। অর্থাৎ এই যে প্রবলেমটা, এই প্রবলেম থেকে নিষ্কৃতি পাওয়া কিন্তু যাবে। যেটা আমি মনে করি, কতকগুলি বিষয়ে একটা দৃষ্টান্তমূলক বা সাহসী পদক্ষেপ নিয়ে এই সমস্যা সমাধান করার উপায় বা পথ রয়েছে। সেই পথগুলি কিন্তু আমি কয়েকটা পথ বলতে চাই। আমি এইসব বিষয়ে বিশেষজ্ঞ নই, অর্থনীতিবিদও নয়, রাজনীতিবিদও নয়। তবে রাজনীতি, অর্থনীতি কিছুটা পড়াশোনা করেছি, কিছুটা বুঝি। শিক্ষকতার কাজও কিছুটা সময়, বেশ কিছু সময় ধরে করেছি সরকারি হাই স্কুলে। তো এই বিষয়ে আমার যতটুকু সীমিত বুদ্ধি রয়েছে, সেই বোধ বুদ্ধি থেকে আমি বলছি। যেমন ধরুন, একটা রাষ্ট্রের একটা নির্দিষ্ট পরিমাণ তাদের ইনকাম রয়েছে, সেই ইনকাম তাদের একটা কোষাগারের মধ্যে জমা হয়। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পয়সা জমা হয় এবং সেই টাকা পয়সা খরচা করা হয় বিভিন্ন রাষ্ট্রের যে সরকার রয়েছে, সেই সরকারের বিভিন্ন দপ্তর রয়েছে, সেই দপ্তরের মাধ্যমে টাকা পয়সা খরচা করা হয়। কেন্দ্র থেকে রাজ্যে বিভিন্ন যে রাজ্য রয়েছে, সেই রাজ্যে টাকা পয়সা বরাদ্দ করা হয়, সেই টাকা পয়সা খরচা করা হয়। এখন রাষ্ট্রীয় যে কতকগুলো নীতি, সাহসী পদক্ষেপ বা নীতি মালা তৈরি করতে হবে, তার মধ্যে হচ্ছে যে অপচয়, একটা বিরাট সিংহভাগ টাকা অপচয় করা হয়, যেগুলো একটা দুর্নীতির মধ্যে পড়ে, স্বজন পোষণের মধ্যে পড়ে, পক্ষপাতিত্বের মধ্যে পড়ে। যেমন ধরুন, কন্যাশ্রী, রূপশ্রী, 100 দিনের কাজ, ইন্দিরা আবাস, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এগুলো অবশ্যই একটা রাষ্ট্রের মঙ্গলজনক কাজ, খুবই ভালো কাজ। এটাকে আমি অস্বীকার করতে পারি না, কেউই পারে না। কিন্তু আমার কথা হচ্ছে যে রাষ্ট্রের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রয়েছে, সেই টাকা যদি প্রকৃত দুস্থ ব্যক্তি, প্রকৃত পাওয়ার যোগ্য ব্যক্তি, তাদেরকে যদি সেই টাকা দেয়া হয়, তাহলে আমার মনে হয় ভালো হয়। কিন্তু দেখা যাচ্ছে
বিরাট বড় লোক, বিরাট ধনী, হ্যাঁ, তারা তাদের 4 তলা 5 তলা বাড়ি আছে, তারা বাড়ি পাচ্ছে। আচ্ছা, বৃদ্ধ ভাতা দেখা যাচ্ছে বিরাট ধনী, বিশাল টাকা পয়সার মালিক, বিরাট ইনকাম, বিশাল ব্যাপার, তারা কিন্তু বৃদ্ধ ভাতা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে। তারপরে আর একটা দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, সেটাও একই কেস, সকলেই পাচ্ছে। ডাক্তার, মাস্টার, উকিল, হ্যাঁ, বিরাট ধনী, বিরাট বড় লোক, বিরাট চাষিবাসী, বিরাট তাদের আর্থিক অবস্থা। এটা আমি একদম চাক্ষুষ প্রমাণ, নিজের গ্রাম, পার্শ্ববর্তী গ্রামের দিকে তো আমরা গ্রামে আমাদের এমন একটা সিস্টেম রয়েছে যে আমরা গ্রামের প্রত্যেকটা মানুষকে চিনি, তাদের আয় কত, তারা কি কাজ করে, তাদের মাসে ইনকাম কত, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা গ্রামেতে এগুলো আমরা জানি। শুধু নিজের গ্রাম নয়, পার্শ্ববর্তী যে গ্রাম যেগুলো সব রয়েছে তাদেরকে প্রায় বেশিরভাগ মানুষকে আমরা চিনি, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং সব কিছু মোটামুটি কম বেশি আলাপ পরিচয় হয়ে থাকে। তো সেখানে দেখা যাচ্ছে যে এই যে টাকা পয়সা, যারা প্রকৃত দুস্থ ব্যক্তি, গরিব ব্যক্তি, যারা পাওয়ার উপযুক্ত, যারা অক্ষম, তাদেরকে যদি দেয়া হয় সেটা একটা ভালো কাজ। কিন্তু দেখা যাচ্ছে 100 জনের মধ্যে, হ্যাঁ, দেখা যাচ্ছে প্রায় 70-80 জন ব্যক্তি তারা পাওয়ার কিন্তু যোগ্য নয়, হ্যাঁ, কিন্তু তারা পাচ্ছে। এই যে টাকাটা, এটাকে আমি মনে করি এটা অপচয়। হ্যাঁ, ঠিক আছে, যারা অক্ষম ব্যক্তি, দুস্থ ব্যক্তি, যারা গরিব মানুষ, অর্থনৈতিক দিক থেকে দুর্বল, তাদেরকে দেয়া হোক, ঠিক আছে। কিন্তু এই যে 70-80 জন ব্যক্তি যারা সত্যি পাওয়ার যোগ্য নয়, সেই টাকাটা যদি একটা মোটামুটি সরকারি খাতের মধ্যে সেই টাকাটা থাকে এবং সেই টাকা থেকে বেশ কিছু ছেলে মেয়েকে যদি চাকরি দেয়া হয়, যারা প্রকৃত শিক্ষা, রিয়াল এডুকেশনে শিক্ষিত হয়েছে, সেই ছেলে মেয়েদেরকে যদি চাকরি দেওয়া হয় এবং সেই টাকা থেকে যদি কিছু কলকারখানা তৈরি করা হয়, যারা অল্প শিক্ষিত তাদের জন্যে, হ্যাঁ, তাদের যেমন যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী কাজকর্ম যদি দেয়া হয় কলকারখানা তৈরি করে, তাহলে আমার মনে হয় যে কেউ কিন্তু বেকার থাকবে না। যার যেমন যোগ্যতা তাকে সেই মতো কাজ দেয়া হবে। সেটা না করে আমাদের সরকারি খাতের টাকা একবারে পর্যাপ্ত পরিমাণ নয়-ছয় করা হচ্ছে, হ্যাঁ। তো আমি বলছি যে এই যে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার যেটা দেয়া হচ্ছে, এইটা সবাই কি পাওয়ার যোগ্য? সবাই কি দরকার আছে, প্রয়োজন আছে? হ্যাঁ, এই যে খেলা মেলা, এই যে ধরুন দুর্গা পুজোতে যে টাকাগুলো যেগুলো দেয়া হচ্ছে, সেগুলো হচ্ছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। এই এই যে টাকা, সব ক্লাবই কি গরিব? সব ক্লাব, যারা যে 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 ক্লাবগুলো রয়েছে গ্রামের দিকে, এমন কিছু ক্লাব রয়েছে যেগুলো টাকার জন্য তারা পুজো করতে পারছে না, খুবই গরিব মানুষ, তাদের কিন্তু পুজো করার, সারা বছরের পর একটা দুর্গা প্রতিমা আসবে গ্রামেতে, সমস্ত ছেলেমেয়েরা আনন্দ ফুর্তি করবে, কিন্তু এটা কিন্তু তাদের খুবই ইচ্ছা, কিন্তু তারা টাকার জন্যে করতে পারছে না, পুজো করতে পারছে না। সেই সব ক্লাবগুলো যেগুলো দুস্থ ক্লাব, গরিব ক্লাব, এলাকা, হ্যাঁ, গরিব অধ্যুষিত এলাকা, সেই জায়গায় তাদেরকে দেয়া কিন্তু উচিত। যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে, হ্যাঁ, মদ খেয়ে মাদলামি করছে, নানা রকম অপচয় করছে টাকা পয়সা, সেই সব ক্লাব, তাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বিরাট ধনী, বিশাল বড় বড় যারা অফিসার, প্রফেসর, বিভিন্ন মানুষ যারা সেই ক্লাবের সদস্য যারা রয়েছে, তাদের টাকা শেষ নেই। এই যে টাকা অপচয় করা হচ্ছে, এটা কিন্তু বন্ধ করতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের রাজকোষে যে টাকা পয়সা ঘাটতি কিন্তু হবে না, প্রচুর টাকা পয়সা কিন্তু জমা থাকবে এবং সেই টাকা আমরা একটা উন্নয়নমূলক, একটা গঠনমূলক যে খরচ, সেই খরচেতে আমরা যে বিভিন্ন বেকার ছেলে মেয়ে রয়েছে তাদের উদ্দেশ্যে খরচা করতে পারি, বা তাদেরকে একটা পার্মানেন্ট, একটা ছেলে মেয়ে যদি চাকরি পায়, তার পিছনে অন্তত 20টা ব্যক্তি নির্ভর করে থাকে,
তার বাবা মা, তার আত্মীয় স্বজন, তার পরিবারের বিভিন্ন সদস্য, সেই টাকাতে তাদের সংসার চলে। কিন্তু এই যে এই বিষয়টা কিন্তু একটা আমূল পরিবর্তনের দরকার রয়েছে। হ্যাঁ, এই যে টাকা পয়সা চোখ মুজে নয় ছয় করে দেয়া হচ্ছে, এই নয় ছয় বন্ধ করতে হবে। যেগুলো দেওয়ার প্রয়োজন নয়, যাদেরকে দেওয়ার প্রয়োজন নেই, যাতে তিনতলা বাড়ে, কেন তাদেরকে ইয়ে করা হবে? 100 দিনের কাজে দেখা যাচ্ছে মানে বিরাট ইয়ে করতো বড় অফিসার, সে আজকে রিটায়ার হয়ে গেছে, একটা কোদাল ঘাড়ে করে লিজে একটা গাছের তলায় বসে আছে। 100 দিনের কাজ করবে, সে টাকা পাচ্ছে, এদিকে পেনশন পাচ্ছে। এইগুলো কিন্তু বন্ধ করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার, ডাক্তার, মাস্টার, উকিল, তাদের বইয়েরা পাচ্ছে। কন্যাশ্রী, রূপশ্রী, প্রচুর পরিমাণ টাকা পয়সা তারা কিন্তু পাচ্ছে। তাদের বিরাট ধনী, বিশাল বড় লোক, তারা পাচ্ছে বিনা পয়সায় চাল। আবার যারা কোটিপতি, কয়েক হাজার কোটি টাকার মালিক, তারা আবার সর্বহারা হচ্ছে, অন্তর্দয়। তারা আবার অন্তর্দয়। এরকম প্রচুর আছে একবারে। আমাকে যদি বলে, আমি আমার 7-8খানা গ্রামে কয়েক লক্ষ বার করে দিতে পারবো, এরকম আছে। তো এগুলোকে যদি প্রতিরোধ করা যায়, স্বজন পোষণ, পক্ষপাতিত্ব যদি বন্ধ করা যায়, তাহলে আমার মনে হয় যে বেকার থাকবে না, আর আমাদের দেশে কলকারখানাও তৈরি করা যাবে এবং বেকার সমস্যা সমাধান হবে, 100% হবে। বড় বড় যারা অর্থনীতিবিদ রয়েছে, তাদেরও অনেক বক্তব্য অনেক সময় আমি শুনেছি, তাদেরও মতামত এই একই রকমের মতামত। তো আমি রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি যারা সব রয়েছে, অভিভাবক যারা রয়েছে, রাজ্যের ক্ষেত্রে যে সরকার রয়েছে, সেই সরকারের যারা কর্ণধার, যারা নেতা, মন্ত্রী, আমলা রয়েছে, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকারের যারা বড় বড় জায়গায় যারা সব রয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের প্রতি আমার সবিনয় অনুরোধ, এই বিষয়টি কিন্তু গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করে একটা সমাধানের পথ বার করা যাবে। তবে সাহসী পদক্ষেপ নিয়ে করতে হবে। যেমন ধরুন, পূর্বে জমিদার ছিল, সেই জমিদারি প্রথা উচ্ছেদ করেছিল প্রায় 1950 সালে। এটা একটা বিরাট বড় সাহসী পদক্ষেপ। গরিব মানুষ, দুস্থ মানুষদেরকে বড় লোক যারা হাজার হাজার বিঘা জমি ছিল, লুটপাট করে যারা জমিদার যারা, তারা শোষণ করে, ছলচাতুরি করে জমি তো লুটপাট করেছিল, সেই জমি 1950 সালের জমিদারি প্রথা উচ্ছেদ, কংগ্রেস তখন সরকার ছিল, তারা কিন্তু উচ্ছেদ করে সেই জমি, বিশেষ করে বামফ্রন্ট, আমাদের পশ্চিমবাংলায় যে বামফ্রন্ট সরকার ছিল, তারা কিন্তু জমিগুলোকে, সমস্ত জমি উদ্ধার করে গরিব মানুষদেরকে বিলিবণ্টন করেছিল। এটা একটা বিরাট বড় সাহসী, এরকম ধরনের সাহসী পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে। হয়তো কিছু গুটি কয়েক ব্যক্তি তাদের স্বার্থে আঘাত লাগবে, তাই তো আমাদের জমিদারিত্ব চলে যাচ্ছে, আমাদের যে দম্ভ, অহংকার খর্ব হচ্ছে, এটা হবে। কিন্তু বৃহত্তম স্বার্থে এই ক্ষুদ্রতম কয়েকটা জিনিস তো ত্যাগ করতেই হবে। এই আন্দোলন বা এই যে সাহসী পদক্ষেপ নিয়ে এই কাজ করতে হবে, তাহলে দেখা যাবে যে আমাদের বেকার সমস্যা কিন্তু সমাধান করা সম্ভব হবে। আমি বিশেষ কিছু বলতে চাই না। আর আমি সবশেষে একটা কথা বলতে চাই, যে আমি কারো পক্ষে কারো বিপক্ষে কোনো রাজনীতি, ধর্ম, জাতি, সকলের ঊর্ধ্বে আমি বলতে চাই, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেটা করা উচিত, তার পক্ষে আমি কিন্তু সবসময় সওয়াল করে থাকি। নমস্কার।